ষাটের দশকের আমাদের আন্দোলনের নেতা ছিলেন ডক্টর মাহবুবুল্লাহ ভাই। ডক্টর এখন হয়েছেন মাহবুবুল্লাহ ভাইয়ের কথাটা দিয়ে শুরু করি। উনি বলেছেন ইতিহাস নির্মাতাদের অন্যতম নির্মাতা হচ্ছে সিরাজুল আলম খান। আমি তার সাথে সহমত পোষণ করে বলছি যে ইতিহাস নির্মাতাদের অন্যতম নির্মাতা হচ্ছেন সিরাজুল আলম খান। তাই আমি বঙ্গবন্ধু কারাগারে ছিলেন, সুতরাং বঙ্গবন্ধুর প্রদত্ত 6 দফা কে সারা বাংলাদেশে জনপ্রিয় করতে, গ্রহণযোগ্য করতে যে হরতাল ডাকা হয়েছিল, সেই হরতালে জনগণ যে সমর্থন দিয়েছিল, সেই সমর্থন করতে যে তৎকালীন পাকিস্তান সরকারের পেটোয়া বাহিনী বা সশস্ত্র বাহিনী যে আক্রমণ পরিচালনা করে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। এবং সেই 7 তারিখে আমি যতটুকু ইতিহাসে পড়েছি, সিরাজুল আলম খান আদমজির শ্রমিকদের নিয়ে উনি ঢাকা শহরে মিছিল করতে করতে প্রবেশ করেন, চেষ্টা করেন। সেই ইতিহাস আমি যাব না। সুতরাং 6 দফা দিবসে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে সঙ্গে সিরাজুল আলম খানকে শ্রদ্ধা জানাতে হলে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হবে। বঙ্গবন্ধু এবং সিরাজুল আলম খান 60-এর দশকে এক আত্মা দুই দেব, আপনাদের মত ভিন্ন হতে পারে। সুতরাং আজকে 7ই জুন যখন স্মরণ করছি, তাহলে 6 দফাকে স্মরণ করতে হবে, বঙ্গবন্ধুকে স্মরণ করতে হবে। আরেকটা কারণে প্রাসঙ্গিক, যে কারণে সিরাজুল আলম খানের ভূমিকা কিংবদন্তি তুল্য, সেই 6 দফাকে কেন্দ্র করে তার বেশ কয়েক বছর পরে 70 সালের 7ই জুনে বাংলাদেশে একটি জয় বাংলা বাহিনীর নামে সামরিক বাহিনী সামরিক কায়দায় কুচকাওয়াজ করে পল্টনে বঙ্গবন্ধুকে অভিবাদন দেন। উনি অভিবাদন গ্রহণ করেন। সেই জয় বাংলা বাহিনী, যে বাহিনীর পতাকা তৈরি করা হয়েছিল, সেই পতাকা বঙ্গবন্ধুর হাতে প্রথম তুলে দেওয়া হয় এবং উনি জনসমক্ষে প্রকাশ করেন। তারপরে এটা আবার রেখে দেওয়া হয়। যেই পতাকা জয় বাংলা বাহিনীর পতাকা ছিল, ঘটনাচক্রে 71 সালের 2 মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা আসমারুর রব ভাই উনি এটা উত্তোলন করেন। এই জয় বাংলা বাহিনীর পতাকা নির্মাণে কাজী আরিফ আহমেদ, সিরাজুল আলম খানের ঘনিষ্ঠ সহযোগী, এবং আসম আব্দুর রব এবং মার্শাল মনি, মনিরুল ইসলাম ও শাহজাহান সিরাজ, এই 4 জনা এই পতাকা সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরে সিরাজুল আলম খানের অনুমতি সাপেক্ষে এটা চূড়ান্ত হয়। সুতরাং আজকে যখন সিরাজ ভাইয়ের মৃত্যু দিবস আলোচনা করছি আমি, সুতরাং যে পতাকা নিয়ে আজকে আমরা সম্মান দেখাই, সেই পতাকার জন্মের সঙ্গে সিরাজুল আলম খান ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আজকে তার এই আলোচনার সময় আমি এটা আবার উল্লেখ করলাম নতুনদের জন্য, পুরোনোদের জন্য আর কি। ইনি বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং উনি বিভিন্ন শ্রমিক সংগঠন করার চেষ্টা করছেন, আওয়ামী লীগের কর্মী। এই হচ্ছে সিরাজুল আলম খান। যে এই সিরাজুল আলম খানের একটা মিশন আছে, সেই মিশনটা কি, যে উনি 1962 সালের একটা যাত্রা করেছেন, যাকে বলা হয় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ। বহু পরে ইদানিং নিউক্লিয়াস বলা হয়। আমরা ওই সময় নিউক্লিয়াসের নাম শুনি, উনিও বলেননি, এটাই সত্যি কথা। সুতরাং উনি একটা কোর্স তৈরি করেছেন, যে কোর্সে কাজী আরিফ আহমেদ আছেন, আব্দুল রাজ্জাক আছেন। সেই 3 জন মিলে একটা উনি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের সংগঠনের একটা মিশন নিয়ে এগোচ্ছেন। মিশন কি? স্বাধীনতা। অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই জাতীয়তাবাদী এই সংগঠনটার ভেতরে উনি ওনার এই মিশন নিয়ে কাজ শুরু করছেন।
অনেক অনেক রকম কথা বলেন। আমি মনে করি সিরাজ ভাই কে ওইভাবে বিতর্কিত করা হয়। তো উনি একমাত্র স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, এটা মাহবুবুল্লাহ ভাই আছেন বাংলাদেশে, ওই সময় অনেকজন অনেকভাবে কাজ করেছেন। বিশেষ করে যে বঙ্গবন্ধুর কথা বলছেন, সেই বঙ্গবন্ধু 61 সালে আপনার সিরাজ আলম খানের যে বই পেয়ারা সাহেব লিখেছেন, উনি লিখছেন ইপিএলএফ এর লিফলেট মূল বিষয় ছিল ইস্ট পাকিস্তান লিবারেশন ফ্রন্ট, একটা প্রচারপত্র ছাপানো হয়েছিল। বঙ্গবন্ধু নিজে লিখেছিলেন এবং বিলি করার চেষ্টা করতেন, এবং উনি এই লিফলেটটা নাম দিয়েছিলেন কি ইপিএলএফ, ইস্ট পাকিস্তান লিবারেশন ফ্রন্ট, দেশ স্বাধীন করার জন্য এটা ফ্রন্ট। এর মূল বিষয় ছিল, সিরাজ ভাই লিখতেছেন বয়ানে, মূল বিষয় ছিল পাকিস্তানের দুই অংশের অর্থনৈতিক বৈষম্যের চিত্র এবং এই সমস্যার একমাত্র সমাধান হিসেবে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার বিষয়টিকে তুলে ধরা। লিফলেটটি ছিল 100 ফর্মা, মানে 116 সাইজের, অর্থাৎ বইয়ের পাতার 1 পৃষ্ঠা আকারের। ভাষা ও বানানের অনেক ভুল ছিল। 61 সালে মাঝামাঝি লিফলেটটি বিলি করা হয়। আমি ঢাকা হলে মণি, মানে শেখ ফজলুল মণি জগন্নাথ কলেজে, ও এসএম হলে, রাজ্জাক এফএক্স হলে এই লিফলেট বিলি করি। আমাদের প্রত্যেককে 200 কপি করে লিফলেট দেওয়া হয়েছিল। কথাটা হচ্ছে 61 সালে উনি বঙ্গবন্ধুর প্রদত্ত স্বাধীন করার জন্য লিফলেট বিলি করছেন, কিন্তু উনার 62 সালে নিউক্লিয়াসের যাত্রা। সুতরাং এরকম বিভ্রান্তিকর কথা বললে সিরাজুল আলম খান উঁচু হয় না, বরং তো বিতর্কিত হন। উনি স্বাধীনতার স্বপ্ন দেখেছেন অনেকের মধ্যে, কিন্তু ওনার গুরুত্বটা হচ্ছে উনি একটা সংগঠন করার চেষ্টা করেছেন এটা বাস্তবায়ন করার জন্য। অনেকে স্বপ্ন দেখেছেন, এগোতে পারেনি। সিরাজুল আলম খান মানে বিরুদ্ধে অনেক অপপ্রচার আছে। কি অপপ্রচার? ওনার বিরুদ্ধে অপপ্রচার আছে, উনি রহস্য পুরুষ বলেছেন কয়েকজন, উনি মঞ্চে উঠেন না, উনি লুকিয়ে থাকেন, উনি ভাষণ দেন না, উনি বক্তৃতা দেন না, উনি পদ পদবি দেন না। দেখেন, আমি যতদূর ওনাকে দেখেছি, উনি কোনো রহস্য পুরুষ নন। উনি 62 সাল থেকে যে সংগঠন করেছেন সবকিছু প্রকাশ্যে করেছেন। উনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তারপরে উনি শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। উনি আওয়ামী লীগের যে কাউন্সিলর, তার কাউন্সিলর কার্ড দিতেন, উনি আওয়ামী লীগের সম্মানিত কাউন্সিলর ছিলেন, কাউন্সিলর কার্ডধারী সদস্য ছিলেন। উনি জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, জাতীয় কৃষি লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, আমাদের সকল সংগঠনের সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির সদস্য ছিলেন এবং প্রধান ছিলেন। সুতরাং উনি পদ পদবি দিতেন না, এই কথাটা সঠিক না। উনার প্রয়োজনে যে পদ দরকার সেই পদ উনি অলঙ্কৃত করেছেন। উনি ভাষণ দেন না, এই কথাটা ঠিক না। উনি 62 সাল থেকে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নেতা হিসেবে যখন যেখানে দরকার সেখানে মঞ্চে ভাষণ দিয়েছেন। উনি পরীক্ষার ভিতরে পরীক্ষার্থীকে এসে ভাষণ দিয়েছেন বটতলায়। সুতরাং উনি ভাষণ দিয়েছেন। 11ই জানুয়ারি 70 সালে যখন আওয়ামী লীগের বিশাল জনসভা হচ্ছে, বঙ্গবন্ধু কারাগার থেকে বেরিয়ে এসেছেন, যেখানে জয় বাংলা ধ্বনি উচ্চারিত হয়েছিল, সেইখানে মঞ্চে উনি সভা পরিচালনা করেছেন। উনি 30শে জানুয়ারি 71 সালে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর হাতে প্রকাশ্যে ভাষণ দিয়ে, স্লোগান দিয়ে, বক্তব্য দিয়ে অস্ত্র সমর্পণ করেছেন। সুতরাং এটা ঠিক না। উনি কেন্দ্রীয় কমিটিতে নিয়মিত অংশগ্রহণ করতেন, প্রয়োজনে বক্তব্য দিতেন, ব্যাখ্যা চাইতেন, পরামর্শ দিতেন। সুতরাং উনি কোনো রহস্যজনক পুরুষ ছিলেন না, উনি কোনো গোপন সংগঠন ছিলেন না। সংগঠন গোপনে করাইতেন, কিন্তু উনি কোনো গোপন ব্যক্তিত্ব না। উনি কারাগারে গিয়েছেন, মাঝে মাঝে উনি পালিয়ে থাকার চেষ্টা করেছেন, কিন্তু উনি প্রকাশ্য রাজনৈতিক নেতা এবং সংগঠক। সুতরাং এই যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো সঠিক কথা না যে উনি রহস্য পুরুষ, উনি কাপালিক,
ওনাকে বোঝা যায় না, পরিষ্কার বোঝা যায় ওনাকে। উনি 60-এর দশকে স্বাধীনতার জন্য চেষ্টা করেছেন। উনি দেশের পরে, স্বাধীনতার পরে জাসদ করেছেন, লুকায় তো করেননি। 75 পরে অমুক করেছেন, অমুকটা অত তারিখ থেকে উনি পদত্যাগ করেছেন। আর জাসদের ভাঙনের কারণে উনি পদত্যাগ করেছেন এই কথাটা ঠিক না। 80 সালের 7ই নভেম্বরে বাসদ খালিকুজ্জামান সাহেবের নেতৃত্বে হয়েছে। 83 সালের মার্চের শেষে উনি পদত্যাগ করেছেন, 2.5 বছর পরে। সুতরাং জাসদের ভাঙনের সঙ্গে উনার পদত্যাগের কোনো সম্পর্ক নাই, উনি নিজের ইচ্ছায় পদত্যাগ করেছেন। আমি সেই আলোচনায় যাব না। আজকে যারা আপনারা এখানে আছেন, আমি আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করব। মুক্তিযুদ্ধে সিরাজুল আলম খানের যে অপপ্রচার, এর ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধু সিরাজুল আলম খানের সম্পর্ক নিয়ে একটা বিভ্রান্তি অপপ্রচার আছে, এখনো চলছে। এখানে আমি মনে করি এই অপপ্রচারটা, এই বিভ্রান্তিটা ওনার জন্য মঙ্গলজনক না, বঙ্গবন্ধুর জন্য মঙ্গলজনক না। যা হয়েছে সেটাই স্বীকার করে নেওয়া উচিত। আজকে সিরাজুল আলম খান নাই, বঙ্গবন্ধু নাই। আপনারা বঙ্গবন্ধু তার জীবদ্দশায় উনার উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে সিরাজুল আলম খান যা করেছেন সবকিছু অনুমোদন করেছেন। কখনো ব্যক্তিগতভাবে হাজির হয়ে সম্পৃক্ত হয়ে করেছেন, কখনো নীরবতার মাধ্যমে ওকে করে দিয়েছেন। বঙ্গবন্ধু যা করেছেন সিরাজুল আলম খান সবকিছু অনুসরণ করেছেন। একটা ঘটনা আমার জানা নাই যেখানে বঙ্গবন্ধু সিরাজুল আলম খানের কোনো মতবিরোধ 71-এর যুদ্ধ পর্যন্ত ছিল। সিরাজুল আলম খান আজকে যে অনেকে বলেন সিরাজুল আলম খান স্বাধীনতা চেয়েছেন, বঙ্গবন্ধু চাননি। এটাতে বঙ্গবন্ধুকে খাটো করা, এটা সিরাজুল আলম খানকে বিতর্কিত করা হয়। বঙ্গবন্ধু খাটো হন না। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে জাতীয়তাবাদী সংগ্রাম চলছিল, সেই সংগ্রামের মাঠের আন্দোলনের শক্তিশালী বলিষ্ঠ কারিগর হচ্ছে সিরাজুল আলম খান। বঙ্গবন্ধু অভিসম্পাদিত নেতা, আর সিরাজুল আলম খান হচ্ছে মাঠের আন্দোলনের সকল নেতার নেতা। এই হচ্ছে সিরাজুল আলম খান। আমি তার প্রথমেই বলেছিলাম যে এক আত্মা দুই দেহ, এবং বঙ্গবন্ধুকে উপস্থিতিতে হোক অনুপস্থিতিতে হোক যাই ঘটেছে দেখবেন সেটা অনুমোদিত। সুতরাং পতাকার অনুমোদন পেলেন কি পেলেন না বড় কথা না। পতাকা উঠছে, জাতীয় সঙ্গীত গড়তে লেখা হচ্ছে, স্বাধীনতার ইশতেহারের মুসাবিদা করা হচ্ছে। সুতরাং বঙ্গবন্ধুকে না জানিয়ে ওনাকে বাধ্য করা হয়েছে, এই ধরনের বিভ্রান্তিকর কথা বলা ঠিক না। উনি পাকিস্তানের ভোটে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, কিন্তু উনি, আমি তথ্য দিয়ে বললাম যে 61 সালে উনি পূর্ব পাকিস্তান লিবারেশন ফ্রন্ট তৈরি করে ফেলতেছেন। উনি বহুমাত্রার কৌশলের রাজনীতিবিদ একজন। উনি সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করেছেন, গণ আন্দোলন করেছেন, গণ অভ্যুত্থান করেছেন, নির্বাচন করেছেন, আইনি লড়াই করেছেন। সেটা আলোচনার পরিবেশ এটা না। আমি এক কথাই বলবো, বহুমাত্রার রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে সিরাজুল আলম খান স্বাধীন বাংলা বিপ্লব পরিষদের যে নিউক্লিয়াসের যাত্রা শুরু হয়, সেই যাত্রার সঙ্গে বঙ্গবন্ধু ওতপ্রোতভাবে জড়িত। অবিসংগঠিত নেতা সিরাজুল আলম খান মাঠের আন্দোলনের সকল নেতার নেতা। বাংলাদেশের ইতিহাসের নির্মাতাদের অন্যতম নির্মাতা সিরাজুল আলম খান। পাকিস্তান কাঠামোর মধ্যে বাংলাদেশের ছবি ফুটিয়ে তোলার বঙ্গবন্ধুর কুশলী সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ডানস্থ হচ্ছে সিরাজুল আলম খান। বঙ্গবন্ধুর বহুমাত্রা রাজনৈতিক কৌশলের বাস্তবে প্রয়োগের একজন বলিষ্ঠ কারিগর হচ্ছেন সিরাজুল আলম খান। ইতিহাস সেইভাবেই তাকে বিবেচনা করবে, এবং আমি মনে করি যে ইতিহাসের সঠিক চর্চা করার জন্য যার যার যেটুকু ভূমিকা সেটা স্বীকার করে এগোলে ইতিহাস সমৃদ্ধ থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম উজ্জীবিত থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।